নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আর কথকের আরও একটা বিশেষ এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। কথকের এই এপিসোড যখন আমরা করছি এবং যখন আলোচনা চলছে, তখন এই মুহূর্তে সব থেকে বড় চিন্তা, মাথা ব্যথা, দুশ্চিন্তা এবং সব দিক থেকে টেনশনের জায়গা রয়েছে কোথাও আমাদের দুই দেশ, ভারত বাংলাদেশ, তার সীমান্ত। কারণ প্রতিদিন সীমান্ত অশান্ত হচ্ছে, প্রতিদিন সেখানে নতুন নতুন অশান্তির ছবি দেখতে পাচ্ছি। এটা ঘটনা যে এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু এখন প্রকাশ্যে যেভাবে কোথাও দেখা যাচ্ছে সীমান্তে কাঁটা তার দেওয়াকে কেন্দ্র করে যখন বাংলাদেশ অশান্ত হচ্ছে, সেই সময় আরও বেশি বর্ডার সিকিউরিটি ফোর্স ডিপ্লয়েড হচ্ছে বিভিন্ন সীমান্তে। টার্গেট করা হচ্ছে মূলত পশ্চিমবঙ্গের সীমান্ত, পশ্চিমবঙ্গ সংলগ্ন এবং ত্রিপুরা সংলগ্ন যে সীমান্তগুলো শেয়ার হচ্ছে দুই দেশের মধ্যে, সেগুলোকে। কিন্তু প্রশ্ন কেন? এর আগে একাধিকবার আমরা আলোচনা করেছি, কথা বলেছি, নেহাতি হালকা চালে সেগুলোকে উড়িয়েও দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে একাধিকবার যুদ্ধের উস্কানি দেওয়া হচ্ছে নাকি, কেউ গুরুত্ব দেয়নি, আমরাও দিইনি। 4 দিনে কলকাতা দখল হোক, 7 দিনে 7 সিস্টার দখল হোক, বা বন্ধু রাষ্ট্র পাকিস্তান থেকে পরমাণু বোমা এনে ভারতের ওপর ফেলে দেওয়া হোক, তখনও হয়তো আমরা অতটা গুরুত্ব দিইনি। কিন্তু এখন যখন প্রত্যেক মুহূর্তে সেখানকার নামকরা দাগি জঙ্গিরা জেল থেকে মুক্তি পাচ্ছে এবং বারবার করে পাকিস্তানের সঙ্গে দফায় দফায় মিটিং চলছে এবং ইউনূস নিজে বলছেন আমাদের প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য, তখন প্রশ্ন উঠছে মনে, তাহলে কোথাও কি আসলে বাংলাদেশ যুদ্ধ চাইছে? কিন্তু বাংলাদেশ তো চাইছে না, ইউনূস একা চাইছে। তাহলে কি ইউনূসের যুদ্ধ ছক? যুদ্ধ হলে, যুদ্ধ লাগানো গেলে একটা কোনোভাবে আন্তর্জাতিক স্তরে বাড়তি অ্যাটেনশন পাওয়া যাবে, সুবিধে পাওয়া যাবে, দেশের ভেতর নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যাবে, আরও অনেক কিছু। নাকি নেহাতি এই ধরনের ভারত বিদ্বেষকে দীর্ঘদিন ধরে বপন করতে 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 এটা একটা দেশের মূর্খামির জায়গায় চলে যাচ্ছে, যেখানে খুব সহজে দেশের মানুষকে উত্তেজিত করা যাচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন আলোচনাতে, আমার সঙ্গে রয়েছেন গবেষক জিষ্ণু বসু, আমার সঙ্গে রয়েছেন একপাশে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব, রয়েছেন বিশিষ্ট সাংবাদিক রক্তিম দাস, আর অন্য প্রান্তে রয়েছেন আরেক দিকে রয়েছেন, আমি ঠিক এ প্রান্ত ও প্রান্ত বলবো না, কারণ অনেক সময় আমরা দেখি কথকের এপিসোডে আসলে ঠিক দুটো পক্ষ আসে না, অনেকগুলো পক্ষের বক্তব্য সামনে চলে আসে। আমার আরেক পাশে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ, রয়েছেন রাজনৈতিক কর্মী রাজু ঘোষ এবং কংগ্রেস মুখপাত্র সন্দীপা চক্রবর্তী। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায় কথকের বিশেষ এপিসোডে। আর এর সঙ্গে আমাদের এই বিশেষ অতিথিদের সঙ্গে আরও দুজন অতিথি আমাদের সঙ্গে যোগদান করেছেন, যারা প্রতিদিন কথক দেখেন, শোনেন, প্রচুর মনে প্রশ্ন থাকে, বক্তব্য থাকে। আজ সরাসরি কথক স্টুডিও থেকে তাদের প্রশ্ন থাকবে আমার কাছে নয়, আমার অতিথিদের কাছে। তারা রয়েছেন আমার পাশেই, রয়েছেন শুভ সাহা। শুভ সাহা ইংরেজিতে মাস্টার্স করেছেন, এছাড়াও পড়াশোনার মাঝখানে তিনি আঁকাও শেখান, আঁকার শেখানোর টিচার, মানে আঁকার টিচার আর কি। আর রয়েছেন শিল্পা মণ্ডল, সাইকোলজি নিয়ে মাস্টার্স করেছেন, দেশ নিয়ে অনেক কথা বলেন, লেখেন। আজ তার কথাও শুনবো, তার প্রশ্নও নেব। আমি শুরুতে আসি, দিক থেকে শুরু করবো জিষ্ণুবাবুকে দিয়ে। জিষ্ণুবাবু, কি মনে হচ্ছে এই মুহূর্তের অশান্ত সীমান্তটা আসলে কোন জায়গা? ইউনূসের যুদ্ধ ছক নাকি প্রতিবেশী দেশের মূর্খামি? সত্যি কথা বলতে কি, যে আসলে কেন এটা করছেন সেটা বোঝাটা কঠিন। মানে সিরিয়ার মতো, আফগানিস্তানের মতো বাংলাদেশ কি একটা ফেল স্টেট সেদিকে যাচ্ছে? একটা ফেল স্টেট যদি হয়, সেই দেশ কখন কি করতে পারে তার কোনো রাষ্ট্রনীতি বা এরকম বিশেষ থাকে না। আজকের দিনের চাপের হিসেবে কালকের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বাংলাদেশের এই অবস্থার জন্য বাংলাদেশ শান্ত হবে, বাংলাদেশ আমার প্রতিবেশী রাষ্ট্র একটা সুন্দর জায়গাতে আসবে। আর বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার সঙ্গে বাংলাদেশের হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি অস্তিত্বের যে নিরাপত্তা, যদি বাঙালি হিন্দু একজনও না থাকে তাহলে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে, তার সঙ্গে আফগানিস্তানের কোনো পার্থক্য থাকবে না। তাই কেবলমাত্র হিন্দুদের নিরাপত্তা নয়, বাংলাদেশের বাঙালি সত্তার নিরাপত্তার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু একটু ফিরে দেখা দরকার যে আজকের এই অবস্থার জন্য কাঁটাতারের এপারে আমরা কি কি ভুল করেছি। ধরুন তিস্তা চুক্তি, যেমন আজকে বাংলাদেশ সীমান্তের করার সময় আপনি পাকিস্তানের কথা বললেন, চীনের কথাও বলা যেত, কারণ চীন আরেকটা বড় ভয়ের জায়গায় এসেছে। তিস্তা চুক্তি আমরা সেই সময় করতে পারিনি, আমাদের এখানকার রাজনৈতিক শক্তি তখন UPA 2 সরকারকে বাধ্য করলেন তিস্তা চুক্তি না করার জন্যে।
তিস্তা চুক্তি যে তারা বিরোধিতা করেছিলেন, ন্যাশনাল রিভার কনজারভেশন ডাইরেক্টরেট তাদের কি রিপোর্ট ছিল যে তিস্তা চুক্তিতে বাংলাদেশ যা চাইছে সেটা করলে আমাদের ক্ষতি হতো? কিংবা ওখানে কি হাইড্রোজিওলজিক্যাল সার্ভে হয়েছিল যে ওখানে পিট করলে আগে থেকেই জলের ওপরে, নদীর ওপরে যতটা জল যায় নদীর নিচেও তার থেকে বেশি জল থাকে? তার জন্য আমরা সেই সময় যে ভুল করলাম, তখন চীনকে ওখানে আসার জন্য জায়গা দিলাম এবং সেখানে মাত্র শিলিগুড়ি থেকে মাত্র 15 কিলোমিটারের মধ্যে এই তিস্তা ভ্যালি যে ডেভেলপমেন্ট প্রজেক্ট হলো, চীনের একটা বেস তৈরি করার মতো জায়গা এসে গেছিলো। চীনের ইঞ্জিনিয়াররা সেখানে সার্ভে করেছেন, অলমোস্ট ফাইনাল হয়ে যাচ্ছিল। আজকের বর্তমান ভারত সরকার সেখানে হাসিনা সরকারকে সেই দিনকে বাধ্য করেছিলেন আপাততভাবে সেই প্রজেক্টটা বন্ধ করতে। কিন্তু সীমান্তের ওপারের যে জায়গাগুলো, সেগুলো এখানকার রাজনৈতিক মূর্খামির জন্য ধীরে ধীরে আমাদের থেকে হাতের বাইরে গেছে। দ্বিতীয় একটা বিষয় যে ডেমোগ্রাফি পরিবর্তন, মানে জনসংখ্যার বিন্যাস অদ্ভুতভাবে পরিবর্তন হওয়া। আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলছি। ধরুন, উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বর্ডার, মানে বাগদা থেকে শুরু করে গোসাবা পর্যন্ত 11টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে। সেটার মধ্যে 8টা রিজার্ভ, 7টা তপশিলি জাতিদের জন্য, একটা উপজাতিদের জন্য। কিন্তু আপনি যদি এই পুরো রাস্তা দিয়ে আসেন, তাহলে কোনো জায়গায় দেখে মনে হবে না যে তপশিলি জাতি বা উপজাতিভুক্ত মানুষদের কোনো দোকান আছে বা সেখানকার অবস্থা আছে। এই যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, যে সেখান থেকে সেখানকার যারা আদি বাসিন্দা, এতগুলো জায়গায় রিজার্ভ হয়েছে কেন? কারণ সেখানে তাদের তপশিলি জাতি উপজাতির হিন্দুরা থাকতেন, তাদেরকে এথনিক ক্লিনজিং করা হয়েছে, আমরা চুপ করেছিলাম। পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায়, তখন বামফ্রন্ট সরকার ছিল, সেই সময় বিধানসভায় আইন হয় যে বর্ডার থেকে 10 কিলোমিটারের মধ্যে ক্যাটেল হার্ট বসবে না। সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, কারণ বিএসএফ বারবার করে বলছেন যে যদি 2 কিলোমিটার 3 কিলোমিটারের মধ্যে হাট থাকে তাহলে এটাকে আটকানো যায় না। এক একটা লোকের কাছে হার্ট ক্যাশ এক এক দিন কোটি টাকার বেশি আসছে। বাদুড়িয়া দাঙ্গার সময় আমরা দেখেছিলাম যে এরকম যদি অবস্থা থাকে তাহলে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষেও কঠিন হয়ে যায় সেই দাঙ্গা থামাতে, সেই তারপরে সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয় করতে হয়েছিল। সীমান্তে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, বাংলাদেশ নিয়ে তো হাজার একটা পয়েন্ট রয়েছে, কিন্তু এটাও ঘটনা যে পাশাপাশি আমাদের কোন কোন জায়গায় ভেবে দেখার দরকার রয়েছে। আমি দেবাশিস দাকে দিয়েই শুরু করব। দেবাশিস দা, প্রায় 14 বছর হতে চললো, এখনো পর্যন্ত সীমান্তে সমস্যা হলেই আজকে আমরা মানে যখন এই সীমান্তে কাঁটাতার দেওয়ার প্রসঙ্গ উঠছে, সীমান্তে কাঁটাতার দিচ্ছে ভারত তার নিজের জমির মধ্যে, কিন্তু সেখানে পর্যন্ত বাংলাদেশের যে বর্ডার গার্ড অফ বাংলাদেশ তারা এগিয়ে আসছে, তারা বাধা দিচ্ছে, সেখানকার লোকজনেরা বাধা দিচ্ছে যে কাঁটাতার দেওয়া যাবে না। কাঁটাতারে এত অনীহা কেন, এত ব্যথা কেন? এই প্রশ্নগুলো যখনই তুলছি তখনই আমার মনে পড়ছে যে আজ থেকে প্রায় 14 বছর আগে আরেকটা ভার্সন, যে সীমান্তে কাঁটাতার এবং সেখানে সেই ফেলানি হত্যার কথা, যে সময় থেকে শুরু করে টানা সীমান্তে যা কিছুই হয় সবই যেন আসলে বিএসএফ এর দায়। তুমি আজকে বলার সময় শুরুতেই বলেছো আমাদের দুটো হয়তো এ প্রান্ত ও প্রান্ত, কিন্তু আলটিমেটলি হয়তো আমাদের শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের মতো নয়, হয়তো একই পক্ষে হয়তো দাঁড়িয়ে আছি সবাই। কারণ যখন দেশের প্রশ্ন আসে তখন যাই মতাদর্শগত বিভেদ থাকে, আমরা একটা জায়গায় দাঁড়াতে পারি। আমি এখানে তোমার পয়েন্টে আসছি, আসার আগে আমি দুটো কথা বলে নিই, যেটা আজকে টপিক। মানে বাংলাদেশ কি মানে এই যুদ্ধটা করতে চায়, মানে করলে তার আলটিমেটলি লাভ কি আছে? মানে যদি যুদ্ধ বাংলাদেশের পক্ষে তখনই আসতে পারে যখন যদি আমেরিকা সহ পশ্চিমী দুনিয়া এবং ইসলামিক দুনিয়া এবং চীন তার পাশে এসে দাঁড়ায়। এবার যদি আমরা একটা একটা করে আসি, ট্রাম্পের আমেরিকা সেভাবে বাংলাদেশের সামনে আসবে না, পাশে আসবে না। উল্টো দিকে আমরা যদি বলি আরব দুনিয়া কিন্তু ভারতের বিপক্ষে দাঁড়াবে না। ইসলামিক দুনিয়ার মধ্যে হয়তো পাকিস্তান বা তুরস্কর কাছ থেকে কিছুটা সুবিধা বাংলাদেশ পেতে পারে। আর এছাড়া যদি আমি ইউরোপের কথা বলি, ইউরোপে তো উদারবাদ মানে প্রচণ্ডভাবে চলে, এবং সেখানে একটা উদারবাদ মানে কি, মানে সেটা হচ্ছে বেসিক্যালি দুর্বলের পক্ষে তারা দাঁড়াবার চেষ্টা করে, সেটা দুর্বল দুষ্ট হোক আর যাই হোক। তো সেখানেও খুব একটা আমার যেটা মনে হয় যে ফ্রান্স ইতালি ভারতের পক্ষে কথা বলবে, ব্রিটেন জার্মানি নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, কিন্তু তারা বাংলাদেশের পক্ষে যাবে এরকম ভাবা যাচ্ছে না। তাহলে রইল বাকি শুধুমাত্র হয়তো বলা যায় চীন। তো এবার চীনের সাথে চীনের সাহায্য পেয়ে আলটিমেটলি বাংলাদেশের কী লাভ হবে?
ভুললে চলবে না যে আমরা যদি দেখি যে বস্ত্র রপ্তানিতে পশ্চিমী দেশগুলো বাংলাদেশের ক্ষেত্রে আমদানি শুল্ক মাফ করে দেয়, মানে অনেকটা ছাড় থাকে বা থাকে না। তো যদি যুদ্ধ শুরু হয় তাহলে 2026 সালে কিন্তু এই নবীকরণটা মানে আটকে যেতে পারে। তো আমার মনে হয় ভারত বিরোধী এই যে যুদ্ধের জিগির, এটা ইউনিসের কিছু সুবিধা হতে পারে, জামাতের কিছু সুবিধা হতে পারে, বিএনপির কিছু সুবিধা হতে পারে, কারণ ওই ভারত বিরোধী স্লোগান তুলে একটা সংগঠিত করা যাবে কিছু মানুষকে, আর আওয়ামী লীগকে কোণঠাসা করা যাবে। এর বাইরে মানে বাংলাদেশের কোনো লাভ হবে বলে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। এক আর দুই হচ্ছে যে আমরা না ওই ছোটবেলায় আমাদের এক স্যার ছিলেন অঙ্কের, তিনি বলতেন যখন কথা শুনতো না কেউ তখন খুব রেগে গিয়ে তিনি বলতেন যে পরের ছেলে পরমানন্দ যত ভোগে যায় তত আনন্দ। মানে আমি এটা খুব মজা করেই বললাম, এটা বলার এটা কারণ হচ্ছে যে যদি নিজের ভালো বুঝতে না পারে তার তো খারাপ হওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমাদের কি করতে হবে, যে পয়েন্টটা তুমি আমাকে প্রশ্নটা করেছিলে, যে আজকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই যে সীমান্তর জায়গা, এই জায়গাগুলোকে তো আটকাতে হবে। মানে যে সব জায়গায় কাঁটাতার দেওয়া আছে, মানে এখনও তো সেই ক্ষমতা কারো হয়নি যে আমাদের কাঁটাতার আমরা দিতে পারবো না। তারা এসে যাই বলুক না কেন, সেখানে স্ট্রিক্টলি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে যৌথভাবে এটা করতে হবে। যেটা জিষ্ণুদা রাইটলি আইডেন্টিফাইড, যে এই যে ক্যাটল হাটটা কেন বসানো হচ্ছে সামনে, মানে এখানেই তো স্বার্থ জড়িয়ে আছে। মানে আমরা হয়তো খুব সবাই মিলে চেষ্টা করি বামপন্থী সরকারকে তুলনা করতে, কিন্তু এটা মানতেই হবে যে এই যে 34 বছর সরকারটা রাজত্ব করেছে, যা যা অন্যায় করে থাকুক না কেন, এই পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান তো চেঞ্জ হয়নি। সেই পশ্চিমবঙ্গের এই অবস্থানে দাঁড়িয়ে আজ অবধি আমরা যে পরিস্থিতি আজকে তৃণমূলের আমলে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু কখনো পশ্চিমবঙ্গ পরিরক্ষণ করেনি। মানে এই যে আজকে জঙ্গি ঢুকে আসছে, এই যে আজকে পাসপোর্ট তৈরি হয়ে যাচ্ছে, আধার কার্ড তৈরি হয়ে যাচ্ছে, গরু পাচার হয়ে যাচ্ছে, মানে এই জায়গাগুলোতে আমার জিষ্ণুদা এবং বাকি সবার কাছে রিকোয়েস্ট, বিজেপি সবার কাছে করজোরে রিকোয়েস্ট, যে তুতু ম্যায় ম্যায় বন্ধ করুন, রাজনীতির স্বার্থে মানে ঊর্ধ্বে উঠুন, ঊর্ধ্বে উঠে দেশের জন্য সত্যি সত্যি এই হিন্দু মুসলিম জিগির না তুলে দেশকে বাঁচাবার জন্য, রাজ্যকে বাঁচাবার জন্য যে স্টেপগুলো নেওয়া দরকার। 2016 সালের পর থেকে যেভাবে দুর্নীতি হয়েছে, যার বিরুদ্ধে সিবিআই একটা অবধি কাজে কনভিকশন করতে পারেনি, তার দু একটাকে সামনে নিয়ে আসুন, দেখবেন সব শেষ হয়ে গেছে। ববি হাকিম থেকে শুরু করে যে ধরনের মন্তব্য করছেন, সেটা তো দেশদ্রোহিতার সমান। তাদের বিরুদ্ধে শাস্তি কেন হচ্ছে না? শুধুমাত্র বাংলাদেশের দিকে আঙুল দেখিয়ে লাভ নেই, আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে নিজেদের বাঁচার রাস্তা। সময় একদম শেষ, তাই আমি ইন্টারফেয়ার করছি। আমি এখানে শক্তিমদার কাছে আসার আগে একটাই প্রশ্ন করবো, যে নিঃসন্দেহে কেন্দ্র রাজ্য একসঙ্গে হবে, কেন্দ্র রাজ্য একসঙ্গে না হলে আজকে আমাদের সীমান্তগুলোকে সুরক্ষিত করা যাবে না। আমরা বারবার করে কেন চিন্তা করছি, নিঃসন্দেহে পরের ছেলে পরমানন্দে উচ্ছন্নে যাক কি তার ভালো হোক, কিন্তু আমাদের চিন্তা করার দরকার কি, কারণ আমাদের রাজ্য আমাদের দেশের এমন একটা প্রান্তে যে এই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সব থেকে বেশি বর্ডার আমরা শেয়ার করছি, এবং প্রত্যেক মুহূর্তে এখানে ইনফিলট্রেশন অর্থাৎ অনুপ্রবেশ হচ্ছে। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে দেবাশিস দা চিদম্বরম কমিটি একটা রিপোর্ট দিয়েছিল ভারত বাংলাদেশ বর্ডারের বিষয়। আজকের যে সমস্যাগুলো হচ্ছে, ধরুন এই বর্ডার আউটপোস্টের মধ্যে যে ফ্লোটিং বর্ডার আউটপোস্টের জন্য চিদম্বরম তো কংগ্রেসের ছিলেন, এবং সেই সময় থেকে আজ পর্যন্ত চিদম্বরম কমিটির ইমপ্লিমেন্টেশন হয়নি কেন, রাজ্যের কি ভূমিকা আছে, সেটাও আজকে আলোচনা করা উচিত। আমি নিশ্চয়ই উত্তর নেব। আমি তার আগে রক্তিমদার বক্তব্যটা শুনিনি, আমি প্রত্যেকের বক্তব্য শুনিনি, ডেফিনেটলি তারপরে প্রশ্নের উত্তরে আমি যাব। রক্তিমদা, আমি প্রথমে ইউনূসকে নিয়ে শুরু করি আর কি। ওনার রাজনৈতিক ইচ্ছা প্রবল যে উনি প্রধানমন্ত্রী হতে চান, কারণ এর আগেও উনি একবার রাজনৈতিক দল করেছিলেন শেখ হাসিনার আমলে, সে দলটা করে উনি বিশেষ পাত্তা পাননি। পরবর্তীতে এই সুযোগটা পেয়ে উনি রাজনৈতিক দল করতে যাচ্ছেন, এবং খেয়াল করুন জেনারেল মইনের সময় যেরকম -2 ফর্মুলা হয়েছিল, অর্থাৎ ওখানকার দুটো প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, অর্থাৎ শেখ হাসিনা এবং খালেদা জিয়া, এই দুজনকে সরিয়ে দিয়ে তৃতীয় পক্ষে আসা, যেটাকে ওদের ভাষায় বলা হয় কিংস পার্টি, সেই বিষয়টা কিন্তু ওই সময় হয়েছিল। ঠিক একইভাবে এখানেও কিন্তু এবারও আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি। অলরেডি শেখ হাসিনা দেশত্যাগ করেছেন, খালেদা জিয়াকে কালকে লন্ডন পাঠিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ খুব একটা সুন্দর সুযোগ তৈরি হয়েছে। এবং এটাকে, এবং আরেকটা বিষয় যেটা, ইউনূসের ভোটার কারা হবে, ইউনূসের ভোটার হবে তারাই যারা হচ্ছে ইউনূসকে পছন্দ করে, অর্থাৎ যাদেরকে দিয়ে তিনি এই আন্দোলনটা তাকে প্রায় এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছে যারা, অর্থাৎ এই ছাত্ররা। সেই জন্য সেটা চালাকি করে একটা বিষয় করেছে যে ভোটের বয়স 18 থেকে 17-তে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তার মানে এই বেশি সংখ্যক মানুষগুলোকে যাতে তার ভোট দেয়, কারণ তার নিজস্ব কোনো ভোট ব্যাংক নেই, সেটা তৈরি করা। বিএনপি বুঝতে পারছে যে এবার বোধহয় নির্বাচনটা হচ্ছে না, অর্থাৎ তাদের কোমর ভেঙে দেওয়ার কিন্তু একটা প্রচেষ্টা ইউনূস করছে। দেখুন সীমান্তের এই যে অবস্থাটা, প্রথমত হচ্ছে আমি আমার বাড়িকে সুরক্ষা রাখার জন্য বেড়া লাগাবো, এটা নতুন কিছু না। দেখুন আমেরিকা তার সীমান্তে
সীমান্তে বেড়া লাগিয়েছে মেক্সিকোকে ঠেকানোর জন্য, কিন্তু বেড়া কেন লাগানো হয় প্রশ্ন হচ্ছে এটা। যখন আপনার প্রতিবেশী চোর ডাকাত গুন্ডা বদমাইশ হয় তখনই তো আপনি বেড়া লাগান, না তো লাগাবেন কেন? আমার এখানে একটা স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সৈন্যরা প্রাণ দিলেন এবং ভারতের জনগণ তাকে আশ্রয় দিলেন, ভারত সরকার যুদ্ধ করলেন, যাদের সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেখানে বেড়ার প্রশ্নটা প্রথমে এলো কেন? এক। দুই হচ্ছে, তারও আগে যদি আমি যাই তাহলে পাসপোর্ট ভিসা ভারত বাংলাদেশের মধ্যে থাকার আদৌ কি কোনো প্রয়োজন আছে? ছিল। তাহলে কেন পাসপোর্ট ভিসার ব্যাপারটা এলো? অথচ নেপাল যারা বা ভুটান যারা আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, যাদের সঙ্গে আমরা সীমান্ত শেয়ার করি, কিন্তু অনেক সময় ভুটানের সীমান্তে ভারতীয় সেনারাও পাহারা দেয় চীনকে আটকানোর জন্য, তো সেখানে ভুটানের লোকরা আমাদের দেশে এসে চাকরি করছেন, আমাদের লোকরা ওখানে গিয়ে চাকরি করছেন, নেপালও ঠিক তাই। ওই তাদের সঙ্গে তো কোনোদিন সীমান্তে বেড়া দেওয়ার প্রশ্ন আসেনি, বা কোনোদিন শোনেনি সীমান্ত থেকে হুড়ুর করে প্রচুর নেপালের মানুষ ভুটানের মানুষ ভারতে ঢুকে পড়ছেন বা স্মাগলিং করছেন বা ভারত বিরোধী চক্রান্ত করছেন। অর্থাৎ পাকিস্তানের যে ভূতটা, সেই ভূতটা কিন্তু বাংলাদেশের ঘাড়ে চিরকালই রয়ে গেছে, এবং যার স্বতঃস্ফূর্ত প্রকাশ কিন্তু আমরা এই 5ই আগস্টের মধ্য দিয়ে পরবর্তী সময় দেখছি। তো সুতরাং এখানে আমার খুব পরিষ্কারভাবে মনে হয় এখানে কেন্দ্র রাজ্যটা বড় বিষয় নয়, এখানে রাজ্যে যেই থাকুক কেন্দ্রে যেই থাকুক এই সীমান্তের বেড়া কিন্তু আরও আগে কমপ্লিট করে দেওয়া উচিত ছিল, কিন্তু বিভিন্ন টালবাহানা করে এই বেড়াকে কিন্তু কমপ্লিট করা হয়নি, যার ফলে এর ফলশ্রুতি বুদ্ধি হচ্ছে যে 100 মিটারের মতো একটা বেড়া দিতে গিয়ে বিএসএফের ওপর লাঠি নিয়ে আক্রমণ হলো, এটা আমরা চোখের সামনে দেখলাম। এবং ত্রিপুরাতে যে ঘটনাটা ঘটলো ঊনকোটি সীমান্তে, সেখানে রীতিমতো দেখলাম ভিডিও ভাইরাল হয়েছে, বাংলাদেশ থেকে ভিডিও ভাইরাল হয়েছে, বাঁশ দিয়ে, যেখানে বিএসএফরা হাত জোর করে বলছে আপনারা চলে যান, এটা নোম্যান্স ল্যান্ড, এখানে কোনো মানে নাগরিকদের আসার ইয়ে নয়, কথা নয়, কিন্তু তাদেরকে বাঁশ দিয়ে পিটতে যাচ্ছে এবং অশ্লীল গালিগালাজ করছে। তো এই যে বিষয়গুলো, এগুলো কেন হলো এবং হঠাৎ করে এটা বেড়ে গেল, হঠাৎ একটা যুদ্ধ জিগির তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে আসলে আদপেও যুদ্ধ করার ক্ষমতা বাংলাদেশের নেই, এটা বাংলাদেশ খুব ভালো করে জানে, মোহাম্মদ ইউনূস সবাই জানে, কিন্তু একটা যুদ্ধ জিগির করে আমার যখন মনে হয় বাংলাদেশের বিলো প্রপার্টি লেভেলের জায়গা যেখানে পৌঁছচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যেখানে পৌঁছচ্ছে, সেই জায়গা থেকে একটা যুদ্ধের বাতাবরণ তৈরি করা। কারণ একটা কবিতা আছে, একটা ছন্দ সুন্দর একটা কবিতা আছে, যখনই জনতা চায় চাকরি আর খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। ইউনূস আসলে এই জায়গাটাই করতে চাইছেন, মানুষের মুখটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং এই জায়গা থেকে শুধুমাত্র আমি আসবো, আপনি আপনার কাছে আসবো। হ্যাঁ, আমি জবাব দিতে চাই কেন এটা আমাদের রিলেটেড, কেন এটা ফেন্সিং এসছে। আমি আপনাদেরকে মনে করে দিতে চাই 1979 to 85 যখন আসামিজ আইডেন্টিফিকেশন ওয়াজ ইন ডেঞ্জার, তখন ওরা একটা জবরদস্ত আন্দোলন হলো আন্ডার আসাম গণপরিষদ, আর ওখানে গিয়ে যখন হলো, এখন রিসেন্টলি আমাদের কনস্টিটিউশনাল আর্টিকেল 6 আলফা ওর উপরে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, 3টে ডেট দিয়েছে, ওখানে অনেকগুলো ক্যাম্প চলছে, ওদের আইডেন্টিটি ক্রাইসিস হয়েছিল, অনেক লোক ওদের চরের এরিয়া গিয়েছিল, ওরা ভোটিং লিস্ট মঙ্গলদৈ ভোটিং আপনি যদি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন, তাই জন্য এটা ফেন্সিং করা হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে আমাদের সাবধানতার জায়গাটা কোথায়? এখনো যদি আমরা আমাদের ঘরকে সুরক্ষিত না করি কেন্দ্র রাজ্য একসঙ্গে, তাহলে তো অনাশায় যে কোনো দিন যে কোনো সীমান্তে ইউনূসের পাতা ছকে পা দিতে বাধ্য হবে কেউ না কেউ, ভুল করে হলে পা দিয়ে ফেলবে। আমাদের এটা বলতে বাধা কোথায়, অসুবিধে কোথায়, যে যতদিন বামফ্রন্ট সরকার ছিলেন এই জিওগ্রাফিক্যাল পজিশন থাকা সত্ত্বেও আজকে আমরা যে পজিশনে দাঁড়িয়ে আছি, যে জঙ্গি আক্রমণ, যে ধরনের থ্রেট আমাদের সামনে আছে, সেটা ছিল না। তাহলে যে গভর্নেন্স তোরা চালিয়েছিলেন, আমার যে আদর্শই থাকুক না কেন, আমি গভর্নেন্সের প্রশ্নে বলছি, সেটা ফলো করতে অসুবিধে কোথায়, আমি এই পয়েন্টটাতে আসার চেষ্টা করছি। আমি এটা খুব পরিষ্কার করে ব্যাখ্যা করে বলছি। এই যে খাগড়াগড়ের ব্লাস্ট হলো, তাতে যে মূল অভিযুক্ত ছিল শাকিল আহমেদ কিন্তু বামফ্রন্টের সময় বাংলাদেশ থেকে এখানে এসে সে ভারতবর্ষের ভোটার কার্ড করেছিল নদিয়া থেকে। তারপরে সে ওই শিমুলিয়ার মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোতে ঘুরে ওই রকম স্লিপার সেল তৈরি করার এলিমেন্ট খুঁজে বের করে। তখনও কিন্তু বামফ্রন্টের সরকার চলছে। তারপরে ক্ষমতা পরিবর্তন হলো, কিন্তু শাকিল আহমেদ বাংলাদেশ থেকে এখানে এসে বাংলাদেশে সাপ্লাই করার জন্য ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করার যে ব্যবস্থা করেছে, তার যে স্লিপার সেলগুলো তৈরি করেছে, সেগুলো কিন্তু বামফ্রন্টের সময় করেছে। আমার দেশটা তো ধর্মশালা নয় যে যখন তখন যে কেউ আসবে এখানে ঢুকে এখানে তার মতো করে থাকবে, থেকে তারপর এই দেশটাকে ভেঙে দিয়ে চলে যাবে, এটা হতে পারে না। তারপর খাগড়াগড় করবে। আমি বলছি যে বামপন্থীরা 34 বছর ধরে, আমি বলছি, এবং খোদ বুদ্ধদেব ভট্টাচার্য বলতে বাধ্য হয়েছিলেন যে খালিজি মাদ্রাসায়
এই জঙ্গিবাদের চাষ হয়, এবং যেটা প্রমাণ হয়ে গেল খাগড়াগড় কাণ্ডের পরে হেকিমপুর শিমুলপুর যেসব মাদ্রাসাগুলো সেখানে এবিটি আমি জঙ্গিবাদের চাষ, যে বামপন্থীরা 34 বছর ধরে সংখ্যালঘু তোষণ করেছে সেটা খারাপ, কিন্তু আমি বলতে চাইছি যে গভর্নেন্স তারা চালিয়েছিল সেই সময় দাঁড়িয়ে, তাতে তো এই যে থ্রেট সেটা তো আজকে আসেনি। আগে এই রাজ্য যেভাবেই চলেছে, কেন্দ্রে যারাই থেকেছে, যাই ইকুয়েশন থাক না কেন, সত্যিকারের সত্যি এই বর্ডারগুলোকে দীর্ঘদিন ধরে সিল করার চেষ্টা করা হয়নি। আমি সন্দীপার কাছে আসছি। বর্ডারে কাজ চলছে, কাঁটাতার দেওয়ার কাজ চলছে, সেখানে খুঁটি পোতা হচ্ছে, সেই সময়ের যে অশান্তির আবহ দেখতে পাচ্ছি আমরা, যেখানে এটাও স্পষ্ট হয়ে গেছে ইউনুসের এটা একটা প্ল্যান চলছে। প্রতিবেশী রাষ্ট্রের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার তারা চাইছে যেভাবে একটা যুদ্ধ লাগিয়ে নিজেদের কার্যসিদ্ধি করে নেওয়া। সেই সময় তো কি উচিত নয় বলে মনে হচ্ছে কেন্দ্র রাজ্য একসঙ্গে থেকে বর্ডারগুলো, স্পেশালি পশ্চিমবঙ্গের কথাই আগে বলি, সেই বর্ডারে অন্তত সেইটুকু স্বাধীনতা দেওয়া বিএসএফকে, যাতে তারা নিজস্ব জায়গাতে আমাদের দেশের জমিতে ঠিকঠাকভাবে কাঁটাতার দিয়ে সেই তার সুরক্ষাকে মজবুত করতে পারে? আমি একটা এক্সপিরিয়েন্স বলতে চাই যে আমার জীবনের অনেকটা সময় উত্তর পূর্বাঞ্চলে কেটেছে, এবং যে রাজ্যগুলোতে কেটেছে সেগুলো একদম ডাইরেক্টলি বাংলাদেশের সাথে যুক্ত, এবং ওইগুলো পোরাস বর্ডার। পশ্চিমবাংলাতেও যতগুলো বর্ডার আছে বাংলাদেশের সাথে, প্রত্যেকটা বর্ডার কিন্তু পোরাস বর্ডার। এবং একটা সময় দেখেছি সেখানে যখন বিএনপির সরকার ছিল, তখন দেখেছি বিএনপির তৎকালীন হোম মিনিস্টার যিনি ছিলেন লুৎফুজ্জামান বাবার, উনি সেই প্রত্যেকটা বর্ডারকে উনি জঙ্গিদের আস্তানায় পরিণত করেছিলেন, এবং রাত বিরেতে সেখানে কিভাবে বর্ডার ক্রস করে, নদী ক্রস করে কিভাবে জঙ্গিরা ঢুকতো বিভিন্ন উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলোতে, এবং রাতের বেলা সবাই উৎকণ্ঠায় বসে থাকতো, চিৎকার আসতো যে উগ্রপন্থী ঢুকছে, উগ্রপন্থী ঢুকছে। আমি কেন এই কথাটা বললাম, যে তখনও কিন্তু কাঁটাতার ছিল, এবং কাঁটাতারে তখন কেন হয়নি? কংগ্রেসের আমল, ইউপিএ আমল, তারপরে অটল বিহারীজি এসছেন, আবার ইউপিএ 2 হয়েছে, তখন একটা লেগেসি মেনটেন করা হয়। যখন রেড ক্লিফ লাইনটা টানা হয় তখন কিন্তু শুধুমাত্র একটা পিলার পুঁতে দেওয়া হয়েছিল, তারপর ধীরে ধীরে কিন্তু বর্ডারের কাঁটাতারের যে ব্যবস্থাটা সেটাকে এক্সটেন্ড করা হয়। এবং আমি এটা হলফ করে আজকের দিনে বলতে পারি যে মোদী সরকার আসার আগেও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের এবং পশ্চিমবাংলারও বিভিন্ন জায়গায় ডাবল বর্ডার দেওয়া হয়েছিল, ডাবল বর্ডার, ওইদিকে একটা এইদিকে একটা, মাঝখানটা ফাঁকা। হ্যাঁ, তারপর ধীরে ধীরে ইলেকট্রিফাইং করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, এবং ভবিষ্যতে যে বিজেপির পরে এরকম তো না যে গোটা ভারতবর্ষের যতগুলো বছর আছে, যতগুলো বছর সূর্য থাকবে, চাঁদ থাকবে, পৃথিবীও থাকবে, ভারতবর্ষেও থাকবে, ততগুলো বছর বিজেপিই থাকবে, নরেন্দ্র মোদীরাই থাকবেন, কংগ্রেস আর কখনো আসবে না, বা অন্য কোনো দল যদি থাকে আসবে না, তারাও সেম লিগেসি মেনটেন করবে। এখানে কিন্তু দলের কথা হচ্ছে না, এখানে উঠছে সরকারের কথা। এবং যে কথাটা বারবার দেবাশিস বাবুরা বলছেন, যে কথাটা জিষ্ণুবাবু বলেছেন, যে কথাটা রক্তিমবাবু বলেছেন, যে গভর্নেন্স নিয়ে আমরা এখানে কথা বলতে এসেছি না, তো কি অমুক দল কি করেছে, অমুক নেতা কি করেছে, তমুক নেতা কি করেছে। কোনো নেতা যদি কিছু বলে থাকে সেটা সেই নেতার বক্তব্য না, তাহলে সেটা হবে সেই গভর্নেন্সের আন্ডারে কি স্টেপ নেওয়া হয়েছে যে যখন সেই সরকারের ছিল। 1 2 নম্বর কথা হচ্ছে, জিষ্ণুবাবুর একটা কথা খুব ভালো লেগেছে আমার এখানে, এবং আমার দল জাতীয় কংগ্রেস আমরা সর্বতোভাবে সেটাকে আমরা মানে সম্মতি জানাই, যে এই বাংলাদেশে যেটা হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র ওই হিন্দু অস্তিত্ব, বৌদ্ধ অস্তিত্ব, মুসলিম অস্তিত্ব নয়, এটা কিন্তু বাঙালিদের অস্তিত্ব রক্ষার লড়াই। কেননা পৃথিবীর এই একটা মাত্র দেশ বাংলাদেশ, যারা নিজের মাতৃভাষার জন্য আন্দোলন করেছে, স্বাধীনতা সংগ্রাম লড়েছে, নিজের দেশ গঠন করেছে, এবং 21শে ফেব্রুয়ারি সেটা শুধুমাত্র 1971 থেকে শুরু হয়নি, 1952 থেকে 1950 থেকে সেটা শুরু হয়েছিল। যে কারণে 21শে ফেব্রুয়ারিটাকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা কিন্তু ভারত করেনি, এটা এই পারের বাঙালিরা আমরা করিনি, এটা কিন্তু করেছিল হাসিনা সরকার। আজকের প্রেক্ষাপটে যদি আসি, তাহলে এখানে দেবাশিস বাবু একটা কথা বললেন যে ট্রাম্প এসছে, তার আগে বাইডেন ছিল, জিষ্ণুবাবুরা বললেন চায়নার মদত ছিল, অনেক কথা বুঝলাম। আমরা ভারত যে ভারত পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছিলাম, এত বড় সার্জিক্যাল স্ট্রাইক বোধহয় আজকের দিনে জবে থেকে এই পৃথিবীতে রাজনীতির শুরুয়াত হয়েছে, সূত্রপাত হয়েছে, আজকের দিন অবধি অত বড় সার্জিক্যাল স্ট্রাইক কোথাও হয়নি। পৃথিবীর মানচিত্র বদলে দেওয়া হয়েছিল। ইন্দিরা গান্ধীজি একটি দেশকে ভেঙে 2টি দেশ করে দিয়েছিলেন। আজ অবধি পৃথিবীর বুকে এত বড় সার্জিক্যাল স্ট্রাইক কখনো হয়নি, যেখানে ভারতও সদ্য মাত্র মুক্তি পেয়েছিল, স্বাধীনতার স্বাদ পেয়েছিল। আমাদের কাছে আমরা ইকুইপড না,
অস্ত্র নিয়ে আমরা ইকুইপ না, আমেরিকা আমাদের সাথে নেই, পাকিস্তানকে সাহায্য করছে, চায়না নেই, কোথায় আমরা গেছি? সোভিয়েত ইউনিয়ন। সেখান থেকে আমরা সাহায্য নিয়ে এসেছি। ইন্দিরা গান্ধীজি অটল ছিলেন যে না, বাংলাদেশকে বাঁচাতে হবে, বাঙালিকে বাঁচাতে হবে। ইন্দিরা গান্ধীজি মনে করেছিলেন বাঙালিকে বাঁচাতে হবে। শেখ মুজিবুর রহমান সেখানে তার পাশে তিনি দাঁড়িয়েছিলেন, বাংলাদেশ তৈরি হয়েছে। আজকের দিনে যে বাংলাদেশের চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে মৌলবাদীদের চিন্তা ভাবনা সেখানে আবার ঢুকে যাচ্ছে, যে কথাটা রক্তিমবাবু বলেছেন যে বাংলাদেশের পেছনে যে পাকিস্তানের ভূত, সেটা কিন্তু পিছু ছাড়ছে না, এবং সেই কারণে কাঁটাতার দিয়েছি না। আমাদের পার্শ্ববর্তী নেইবার ভালো হোক খারাপ হোক, আমার সীমানা আমি কিন্তু ইনট্যাক্ট করব, সেই জন্য পিলার পুঁতবো না, বেড়া দেবো না, কি ফেন্সিং করবো না, বর্ডার ওয়াল তুলবো, সেটা আমার ব্যাপার। আমার নেইবার ভালো হতেও পারে। কে বলেছে নেপালের বর্ডারগুলোতে ইন্ডিয়ার কাঁটাতার নেই? কে বলেছে ভুটানের বর্ডারগুলোতে ইন্ডিয়ার কাঁটাতার নেই, কাঁটাতার দেওয়া নেই? আমরা সেটা মানি না। যেভাবে পাচার হচ্ছে বা ওই দিক থেকে অনুপ্রবেশ ঘটছে, আবারও বলছি, বাজারের থলে করে না গরু এদিক থেকে পাচার হতে পারবে না, ওই দিক থেকে অনুপ্রবেশ মানুষ আসতে পারবে। লরিতে করে আসছে বা কোনোভাবেই আসছে। আপনি মনে করেন না যে আমাদের দেশের ইন্টেলিজেন্স ফেলিওর আছে সেখানে? আজকে বাংলাদেশে যে অবস্থাটা হয়েছে, বাংলাদেশে যেভাবে সরকারের পতন হয়েছে, আমাদের ইন্ডিয়ান এমবাসি ছিল না বাংলাদেশে, ঘুণাক্ষরেও টের পাইনি। আমরা নাকি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিই, আমরা নাকি আমরা নাকি অমুক জায়গায় তমুক করে দিই। আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের বাংলাদেশ, সেখানে ইন্ডিয়ান এমবাসি একবারের জন্য টের পেল না, আমাদের দেশের ইন্টেলিজেন্স টের পেল না একবারের জন্য। আরেকটা কথা দিয়ে আমি শেষ করতে চাইছি যে ধর্মীয় মৌলবাদ যেখানে যেখানে ঢুকেছে সেই সব জায়গাগুলোকে শেষ করেছে। মুজিবকেও যে হত্যা করেছিল তার মধ্যে একজন জীবিত আছে, তার নাম মেজর ডালিম, তিনিও মুসলিম ছিলেন। গান্ধীজিকে যে হত্যা করেছিল নাথুরাম গডসে, সেও হিন্দু ছিল। সুতরাং এখানে হিন্দু মুসলিম না দেখে আমাদেরকে অস্তিত্ব, মনুষ্যত্বের অস্তিত্ব, বাঙালির অস্তিত্ব, দেশের অস্তিত্ব, আমাদের বর্ডারের অস্তিত্ব, এগুলোকে রক্ষা করার জন্য আমাদের আমার মনে হয় কি এখান থেকে অনেকগুলো পয়েন্ট আমি ইনফ্যাক্ট আমি নিজেই উত্তর দিতে পারতাম। হ্যাঁ, অনেকক্ষণ ধরে হাত তুলছেন জিষ্ণুদা। আমি আসবো মেজর শ্রীবাস্তবের কাছে। ইন্দিরা গান্ধী সেই যুদ্ধের সময় যে ভূমিকা নিয়েছিলেন এবং তারপরে জেনারেল মানিক শাহ বা এদের কথা আপনি বললেন না, ৭৫ সালে যখন মুজিবকে হত্যা করা হলো, তারপরে উনি বুঝলেন না যে ওখান থেকে আস্তে আস্তে এথনিক ক্লিনজিং হবে। একজন রাষ্ট্রনেতা হিসেবে যখন মূল্যায়ন করতে হবে, সার্বিক মূল্যায়ন করতে হবে, তা যদি না করেন তাহলে ভুল হবে। অবশ্যই সার্বিক মূল্যায়নের ক্ষেত্রেই বলছি, আপনি যেহেতু প্রশ্নটা তুলেছেন এবং খুব ভালো প্রশ্ন, এটার উত্তর আজকে আমাকে দিতেই হবে। স্বর্ণালী, যখন আপনি সার্বিক মূল্যায়নের কথা বলছেন, আমিও সার্বিক মূল্যায়নের কথা বলছি। আমি শুরুতেই বলেছিলাম, তখন আমরা কোনোভাবে অনেকভাবে ইকুইপড না, যেটা আজকের দিনে আমরা ইকুইপড হয়েছি। এবং তখন আমাদের কাছে ছিল না, তখন আমাদের কাছে এক্সটার্নাল ইন্টেলিজেন্সের সেরকম কোনো ব্যবস্থা অত উন্নত মানের ছিল না। যদি থাকতো তাহলে ইন্দিরা গান্ধীজি নিজের খুনটাকেও আটকাতে পারতেন। না, আমি আপনাকে বলি, ছিল না, এটা একদম ভুল কথা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে রয়ের ভূমিকা বিশাল। আমাদের যে সৈন্যগুলোকে কেন ফিরিয়ে আনা হলো? এক, গোটা দেশ যখন সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ হয়নি, তার আগেই ইন্দিরা গান্ধী ইন্ডিয়ান সেনাকে ফিরিয়ে নিয়ে এলেন বঙ্গবন্ধুর প্রেসারে। ২ নম্বর বিষয় হচ্ছে যে ইন্দিরা গান্ধী সময় নিলেন না কেন? কারণ বঙ্গবন্ধু এই ঘটনা ঘটার পরে প্রেসারে চলে এলেন এবং তখন এখানে কনস্পিরেসিটা শুরু হয়ে গেছে অলরেডি। সে খবরটা বঙ্গবন্ধুকে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা দিয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু সেটা মানতে চাননি। কিন্তু তারপর দাঁড়ান, শেষ করছি। সেকেন্ড ঘটনা হচ্ছে যে বঙ্গবন্ধু হত্যার পরে যখন বাংলাদেশে সাধারণ মানুষের ওপর অত্যাচার নেমে আসছে এবং হিন্দুদের ওপর অত্যাচার নেমে আসছে, হিন্দুরা যখন পালিয়ে আসছে, তখন ইন্দিরা গান্ধী ক্ষমতায় বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে একটা কড়া নোট দিলেন না কেন, যেটা আজকে দেওয়া সম্ভব হচ্ছে? আমি শুরুতেই বলেছি, আমার স্বজনরা ওখানে আক্রান্ত, আমাকে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। এখানে বাঙালির অস্তিত্ব, আমি বাঙালি বুঝি না। বাঙালি করে যেটা বলা হচ্ছে, সেই বাংলা ভাষা থেকে এই বাংলাদেশের লোকজনের অনেক আগে সরে গেছে, বরঞ্চ অনেক বেশি বাঙালি আমরা। আমি কর্নেল শ্রীবাস্তবের কাছে আসছি। বর্ডার নিয়ে আলোচনা হচ্ছে, বর্ডার অশান্ত রয়েছে, স্পষ্ট হয়ে গেছে এত অব্দি আলোচনাতে। একটা বাংলাদেশের কনস্পিরেসি চলছে, যুদ্ধ চলছে। ইউনূস যদি যুদ্ধ বাঁধাতে পারেন তাহলে তার লাভ,
বাংলাদেশের মানুষের লাভ নয়, তার লাভ, ইলেকশন করা যাবে না, তার সঙ্গে বিদেশ থেকে আন্তর্জাতিক স্তরে একটা সহানুভূতি আদায় করা যাবে। আমি জানি না যদি এর মধ্যে কিছু হয়ে যায়, একটা জবিনের তরফ থেকে যাওয়ার পথে একখানা হয়তো আরও বেশি কিছু ফান্ড হোক বা অস্ত্র কোনো কিছুর একটা বড় আশ্বাস পাওয়া যেতে পারে, বা অন্যান্য জায়গা থেকে চীনকেও সঙ্গে রাখা যেতে পারে। এই মতো অবস্থায় বিএসএফকে কত বড় চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে, কেন্দ্র রাজ্য দ্বন্দ্বের জন্য বিএসএফ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আরও কতখানি আমাদের সুরক্ষা আমাদের বাড়াতে হবে। অদ্ভুত কাঁটাতারের কথা হলো, বর্ডারের কথা হলো, একদিকে বাংলাদেশ একদিকে আমাদের ভারত। এটা নতুন ভারত, এইটা নতুন ভারত। জনগণ মন অধিনায়ক আমি বলিনি, 1800 এতে আমাদের রাষ্ট্রকবি বা আমাদের বিশ্বকবি বলেছিলেন। জানেন এই মালদায়, এই নদিয়াতে আপনি দেখুন, ওখানকার গ্রামের মানুষ আমাদের সিকিউরিটি ফোর্সের সঙ্গে দাঁড়িয়ে আছে। ওরা ভারত মাতা কি জয় বলছে, ওরা বন্দে মাতরম বলছে। আমাদের সিকিউরিটি ফোর্সকে আর গুলি চালাতে হবে না, আমাদের গ্রামবাসী ওরা দেখিয়ে দিলেন ভারতে তা কাকে বলা হয়। এই পলিটিক্যাল পার্টি ডায়াসপোরা যারা আছে, ওরা যদি শব্দটা না শোনে, ওরা যদি ওদের মানবের কণ্ঠস্বরটা না শোনে, দিস ইজ নট মাই ফল্ট। সেকেন্ড, ত্রিপুরায় বিএসএফকে দেখুন আপনি, আমরা ধর্ম জন্যে, নীতির জন্যে আমরা যুদ্ধ করি। মানব যাদের কাছে হাতিয়ার নেই, যাদের কাছে কিছু নেই, ওদের উপরে আমরা ফায়ারিং করি না। হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ ট্রেনিং আমাদের বিএসএফ দেখালো, আমি ওদেরকে স্যালুট করি। আমাদের রাষ্ট্রনীতি, হাসিনা ওয়াজেদ উপরে তো অনেক প্রেসার করা হলো। আমরা বললাম যারা শরণাগত এসছে আমরা দেব না, আমরা হিজ হলিনেস দালাই লামাকে আমরা রেখেছি, চায়নার সঙ্গে যুদ্ধ করেছি, কথা পড়লে আমি তোমাদের সঙ্গেও যা কিছু করার আছে করব। এটা হলো আমাদের এই পারে। ও পারে বাংলাদেশের সিচুয়েশন আপনারা নিউজ পেপারে পড়ছেন, আপনাদের এত বড় চ্যানেলে কথা হচ্ছে, ওখানে সিচুয়েশনটা বহুতই ভয়াবহ। আমি প্রথমে বলে দিই দুটো জিনিস কি হবে, তারপরে আমি তিনটা আরো জিনিস বলবো। নাম্বার 1, ওখানে কাউন্টার কু হতে চলেছে, ওখানে আবার একটা কু হতে চলেছে अगेन জেনারেল ওয়াকুরুজ্জামান। আপনি এই সব জায়গায় যেখানে আপনি প্রবলেম দেখছেন, আপনি একটু কাঁটাতারের ওপরে গিয়ে দেখুন কি হচ্ছে। বাংলাদেশ বর্ডার গার্ড যিনি আছেন, ওদের যতগুলো অফিসার আছে, ওরা তো আর্মি অফিসার, ওরা মিডল লেভেল অফিসার, ওরা এখন জিহাদি মাইন্ডসেট হয়ে গেছে, জিহাদি মাইন্ডসেট, রাইট? এই জিহাদি মাইন্ডসেট কে আনলো? এই জিহাদি মাইন্ডসেট আনলো আপনাদের জেনারেল ওয়াকুরুজ্জামান। আর আপনি বলছেন গণ অভ্যুত্থান বাংলাদেশে, ভুল 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 ভুল। আমি সাক্ষ্য দিচ্ছি আপনাকে বাংলাদেশ মাটি থেকে। ওখানে মেজর জেনারেল ইলাহি যিনি বিএনপির, উনি ওনার খালেদা জিয়ার চেয়ারপারসনের যিনি অ্যাডভাইজার ছিলেন, উনি একটা ইন্টারভিউতে বলে দিলেন কি 4 আগস্ট রাত্রিবেলা আমাকে জেনারেল ওয়াকুরুজ্জামান ফোন করেছিলেন যখন প্রাইম মিনিস্টার হাসিনা ওয়াজেদ ওই মাটিতে ছিলেন, আর ওনাকে বলা হলো আমি খুন খারাপ চাই না, আমি কোনো পথ চাই না, আমি চাই যে রিসেট করব। তাহলে জেনারেল ওয়াকুরুজ্জামান উনি আনলেন। কেন আনলেন উনি? একটু ধাপে ধাপে আমরা বুঝতে পেরেছি। এই 4 মাসে আমাদের কাছে অনেক ক্ল্যারিটি এসে গেছে ফর জিও স্ট্র্যাটেজিক অ্যান্ড মিলিটারি অ্যাফেয়ার্স ইন বাংলাদেশ, যার আমাদের কাছে আমাদের ইমপ্লিকেশন হচ্ছে। জানেন উনি কি করলেন জেনারেল ওয়াকুরুজ্জামান? উনি আমাদের আয়না ঘরে যে গোলাম যে নিয়েছিলেন, জামাত ইসলামের যে চিফ আমির ছিলেন, ওনার ছেলে ব্রিগেডিয়ার সাহেব যিনি জেলে ছিলেন, ওনাকে বার করলেন, আবার ওনাকে রিস্টোর করলেন, ওনাকে পয়সা দিলেন। এই জামাতি মাইন্ডসেট নিয়ে জেনারেল ওয়াকুরুজ্জামান সবাই বিএনপিকে আর সবাইকে আনলেন। জানেন এইটা হলো আপনাদের সফট। আর তারপর কি হলো? দুটো জিনিস, এইটা যে রসাকুচি হচ্ছে, তো 30 ডিসেম্বরের ডেটটা মনে রাখবেন। 30 ডিসেম্বরের ডেটটা আছে যেখানে ওখানে অনেকগুলো পলিটিক্যাল চেঞ্জ হয়ে গেছে। 20 ডিসেম্বর 2024 থেকে ঢাকা ইউনিভার্সিটি গ্রাউন্ডে আমাদের ছাত্র শ্রেণীর ওরা রিক্রুটমেন্ট করছে ছেলে মেয়েদের, ওরা বলছে আমি তোমাদেরকে সশস্ত্র ট্রেনিং দেবো। কার এগেন্স্টে? তার মানে তোমার আর্মি নয়, তোমার কাছে বর্ডার গার্ড নেই, তাহলে তুমি কাকে ট্রেনিং দিচ্ছ? নিশ্চয় তুমি জামাত ইসলাম, যেটা আমাদের সব কন্টিনেন্ট যেটা মডেল আছে, ওদের একটা মিলিটেন্ট উইং আছে, তুমি তৈরি করতে চলেছো, আর তার ট্যাসিট সাপোর্ট আছে আপনার জেনারেল ওয়াকুরুজ্জামান। এই জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে আমাদের বর্ডারকে কি লক করবো না, সিল করা উচিত না আমাদের? কারণ যেভাবে আপনি ট্রেনিং এর কথা বলছেন, যে অবস্থায় সেখানে জঙ্গি উৎপন্ন করা হচ্ছে, মানে লিটারালি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে আমাদের তো বর্ডারগুলোকে লক করার দায়িত্ব রয়েছে। বহুত সুন্দর কথা বললেন আপনি। আমি 30 ডিসেম্বরে, আপনি জানেন প্রফেসর ইউনূস রিজাইন করতে চাইছিলেন। আমি বলে দিচ্ছি 30 তারিখে জেনারেল ওয়াকুরুজ্জামান রিজাইন করতে চলেছিলেন, বিকজ 31 ডিসেম্বর নাও আর নেভার করে সারজিদ আলম, হাসনাত ওরা একটা ডাক দিয়েছিল কি আমরা যাব, ঢাকাতে যাব, আমরা এই কনস্টিটিউশনটা আমরা রাদ্দ করব। আর এই ডক্টর ইউনূস বললেন এটা হতে দেব না আমি যতদিন আছি। 30 তারিখে আমরা বুঝতে পারলাম ওটা 3 ভাগে
বিভক্ত হয়ে গেছে। ঠিক। উপরে ইউনূস, মাঝখানে বিএনপি বেরিয়ে গেল, আর নিচে দিকে আছে এরা মৌলবাদী। আর এই মৌলবাদী যারা ট্রেনিং করছে, কতদিন ডক্টর ইউনূস থাকবেন আমরা জানি না। 20 তারিখের নামটা হচ্ছে, আমার মনে হয় ডক্টর ইউনূস হয়তো পালিয়ে যাবেন বা কোনো এমবেসিতে গিয়ে শরণ নেবেন, বিকজ ওনার কাছে আর নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বারবার করে বলছি, যেখান থেকে আমি শুরু করেছিলাম শেষ, হ্যাঁ দেবাশিস দা হাত তুলছেন, আমি রাজুদার কাছে আসবো। আমি এক মিনিটে শেষ করবো। কর্নেল সাহেব, আপনাকে পূর্ণ সমর্থন জানিয়ে বলি, যখন আমরা বিষ্ণুদার কথাতে ধার করে বলি, যখন আমরা অন্যের দিকে আঙুল তুলি, 3টে আঙুল আমাদের দিকে থাকে। আমি এত কথা বললাম, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমাদের ট্যাক্সের পয়সায় যে বিএসএফকে পোষা হয় বা রাখা হয়, যারা রয়েছেন তাদেরকে আমরা সচেতন করছি না কেন? আমি জামাতকে গালি দিলাম, বাংলাদেশে গালি দিলাম, সেটাতে আমার কাজ শেষ নয়। আমাকে শুরু করতে হবে আমার রাজ্যের জায়গা থেকে। আমার বিএসএফ এর, আমার স্যার শুনুন, আপনি এটা ভুল করছেন। দায়িত্ব ছাড়া বাইরে যাবে না। এই বাংলা, এই কলকাতা মাটিতে, আপনি যত এই কলকাতা মাটিতে আওয়ামী লীগের একজন এমপিকে টুকরো টুকরো করে দেওয়া হলো কেন? উনি সোনা পয়সা কথা বলে লাভ নেই। আমাদের স্মাগলিংয়ে পয়সা আছে, কোন ইনভেস্টিগেশন হয়েছে নাকি আপনি বলুন। স্যার, আবেগ নিয়ে কথা বলে লাভ নেই। ট্যাক্সের টাকা খরচা করছি আমরা, ভারত সরকার সেটা দায়িত্ব নিতে হবে স্যার, দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। রক্তিম বাবুরা আছেন, জিষ্ণু বাবুরা আছেন, ওনারাও জানেন, দিস ইজ ডকুমেন্টেড। ভারত সরকার, বর্তমান ভারত সরকার এবং এনআইএ, এরা দুজনেই স্বীকার করেছে যে বিএসএফ অনেকাংশে দায়ী এই পাচারের জন্য। এই যে ক্যাটেল স্মাগলারগুলো যারা ধরা পড়ছে, ওদেরকে তুলে দেওয়া হয় পুলিশের কাছে, ওদেরকে দলে দেওয়া হয় জুডিশিয়াল সিস্টেমে। পাবলিক প্রসিকিউটর কতজন লোককে প্রসিকিউট করেছেন, এইটা ডাটা আপনি জানলে আপনি বুঝতে পারবেন এই চক্রটা দিয়ে কি পঞ্চায়েত চালানো হচ্ছে, কোথায় পয়সা নেওয়া হচ্ছে। ওই লোকটা করার পর রিলিজ হওয়ার পর ইন্সপেক্টরের কাছে আসছে, ও বলছে দেখুন আমি তো আপনাকে অ্যারেস্ট করেছিলাম, আপনাকে বলেছিলাম অ্যারেস্ট করবেন না, আবার রিলিজ হলো। আমি আসছি। ধরুন বিএসএফ ধরলেন, আমি বলছি ধরার পরে কি করবে? শুট অ্যাসাইড না, আমি বলছি একটু জলটাল খান, আমাকে একটু বলতে আপনি দিন। আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি বিএসএফ এর কথা বললেন তো, আমি দেবাশিস দা বললেন তো, দিক থেকে মানুষ ঠুকছে, তারপরে দিক থেকে গরু যাচ্ছে, তারপরে কি করবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিএসএফ এর পাশে ধরার পরে সেটাকে পুলিশকে হ্যান্ডওভার করতে হয়। পুলিশকে হ্যান্ডওভার যদি না করে, স্টেট পুলিশ হয়েছে লোকাল যারা দিনে 300-500 যেগুলো ইয়েতে বেরিয়ে সার্ভেতে বেরিয়েছে, লোকাল যারা দিনে 300-500 টাকার জন্য এই পাচারগুলো করছে, কিন্তু আমাদের কথা হচ্ছে পাটাতারটা পেরাচ্ছে কি করে? এক্স্যাক্টলি পেরাচ্ছেটা কি করে? এক্স্যাক্টলি আমি বলছি প্রশ্ন তো সেখানেই। মানুষ ওইখান থেকে ঢুকছে বাজারের থলেতে করে নয়, গরু এখান থেকে যাচ্ছে বাজারের থলে করে নয়। এত গরু পাচার হচ্ছে পশ্চিমবঙ্গ, তাহলে গরু শূন্য হয়ে যেত। হচ্ছে শেষ বক্তা বলে নিক, তারপর আমাদের বাকি দুজন দর্শকও রয়েছেন। এত 435 খোলা একটা জায়গা, যেটা অনেকটা বিশাল একটা এলাকা, 435 কিলোমিটার, সেখানে কোথাও কোনো কাঁটাতার দেওয়া হয়নি এখনো পর্যন্ত। সামান্যতম কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে আমরা তা নিয়ে এখন আজকে আলোচনা করছি। সেই গোটা জায়গাটায় বিএসএফ এর পক্ষে সম্ভব কি হাতে হাত ধরে, জানি না, এটা আমার একটা সাধারণ প্রশ্ন, যে সবাই মিলে পাশাপাশি হাতে হাত ধরে মানববন্ধন করে দাঁড়িয়ে রয়েছেন যে কেউ ওপার থেকে কিছু আসবে না, এপার থেকে কিছু হবে না, তার জন্য কিছু পোস্ট দরকার। আরো বেশি বিএসএফকে আরো বেশি ক্ষমতা দিতে হবে, বিএসএফকেও কাজ করতে দিতে হবে। বিএসএফ, আমরা কিছু কিছু ছবি আমাদের কাছে আসে নাইট ভিশনে, এই গরু ধরা পড়েছে, ওখানে এই ধরা পড়েছে, এখানে এই ট্রাক ধরা পড়েছে, কিন্তু সেটা ফুল প্রুফ হচ্ছে না কেন? তাহলে কি সত্যি এক বিএসএফ কাজ করছে না? দুই, বিএসএফ এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখলাম যে বিএসএফ বিভিন্ন জায়গাতে ভিডিও রেকর্ডিং বা সব ক্ষেত্রে দেখা যাচ্ছে কি বিএসএফ নিয়ন্ত্রণ করছে, বিএসএফ কাজ শুরু করেছে। আর তার থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে বিএসএফ এর এই দীর্ঘদিন ধরে জমি জট, পোস্ট তৈরি করা, এই বিষয়গুলো কি এখনো সময় আসেনি সলভ করে, নাকি এগুলো নিয়ে দড়ি টানাটানি আমরা চালাতেই থাকবো? যদি এই বিষয়গুলো ফুল প্রুফ হয়ে যায়, তবে কিন্তু আমরা আরো বেশি চাপ দিতে পারি যে আসলে একদম আমাদের বর্ডারে চাই না, আমরা চাই না কি এখান থেকে একটা গরুও যাক, একটা মানুষও আসুক। কি বলবেন রাজুবাবু? বিষয়টা হচ্ছে যে সব সময় দেখা যায় যে সবাই ঘুরিয়ে ফিরিয়ে রাজ্যের ঘাড়ে দোষটা চাপাতে চায়, যে রাজ্যের পুলিশ ব্যর্থ, তাদের ইন্টেলিজেন্স, তাদের গোয়েন্দা নাই, তারা জানতে পারে না, তারা কিচ্ছু করতে পারে না। কিন্তু আসলে কি? আসলে হলো যে এই কেন্দ্র সরকার কয়েকদিন আগে তার একটা আইন পাস করেছে। কি আইন পাস করেছে? তাদের 15 কিলোমিটার ছিল তাদের এখতিয়ার, সেখান থেকে 50 কিলোমিটার বাড়িয়েছে। তাদেরকে এখতিয়ার 50 কিলোমিটার পর্যন্ত বাড়ানো হলো। তখন কিন্তু কেন্দ্র সরকার কোথাও এক জায়গাতেও বললো না যে এখানে আমাদের এই সমস্যা, এখানে আমরা কাঁটাতারা বেড়া দিতে পারছি না, বা রাজ্যের এই জমি জট। আসলে কয়েকটা জায়গায়, 2-1টা জায়গায় জমি মালিকদের সাথে কোর্টে কেস চলার সুবাদে সেই জায়গাগুলো হয়তো 1-2 জায়গায় সেখানে বেড়ার ক্ষেত্রে সমস্যা, বাকি সবটাই কেন্দ্র সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে। এবার হচ্ছে বিএসএফ তারা কাঁটাতারে বেড়া কী করে দিচ্ছে না? আসলে বিএসএফের কোনো দোষ নেই, বিএসএফ বেড়া দেবে না, বিএসএফের কাজ নয় যে বেড়া দেওয়া। সেখানে বিএসএফকে ফান্ডিং করবে কেন্দ্র সরকার, কেন্দ্র সরকারের সেখানে একজন চিফ ইঞ্জিনিয়ার আছে যে সেখানে বেড়া দেওয়ার কাজ শুরু করবে। অর্থাৎ কেন্দ্র সরকার যদি টাকা না দেয় তাহলে পরে সেখানে বেড়াটা কিভাবে দেবে বিএসএফ?
বিএসএফ এর বেড়া দেওয়ার দায়িত্ব আরে যেমন দূর থাকে বেড়া না, দেওয়ার দায়িত্ব কাজ তো চলছে, কাঁটাতারের কাজ চলতে গিয়ে তো সেখান থেকে বাংলাদেশ থেকে বর্ডার তাহলে কাটা এখানে এলো। তাহলে এখানে প্রশ্ন এতদিন না পর্যন্ত আপনি বিএসএফ খবরটা জানেন তো, এতদিন পর্যন্ত জানি আমরা কেন আলোচনা করছি আজকে বিএসএফ বলছি, আমাদের বলছি। দেশের জমিতে আচ্ছা, কাঁটাতার আচ্ছা, দেওয়ার কাজ ঠিক, শুরু ঠিক, করার ঠিক, সঙ্গে ঠিক, সঙ্গে ঠিক। বর্ডার গার্ড অফ বাংলাদেশ তারা একদিকে রে করে দৌড়ে আসছে এবং ঠিক। তারা বলে কি তারা কাঁটাতার আমি দিতে দেবে না। বলছি, শুনে নিন কারণ যদি কাঁটাতার সেখানে বিএসএফ দেয় তাহলে তাদের কৃষকরা ভয় পাবে, তাদের সমস্যা হবে, তাদের কৃষকরা ভয় পাবে, তাদের কৃষকরা চাষবাস করতে পারবে না। তাই তারা বলে প্রথমে অনুরোধ করে কাঁটাতার দেবেন না, পরে তারা বলেন যে কাঁটাতার দিতে দেব না, তারপর তারা সাধারণ সেখানকার লোকাল যে বাংলাদেশের গ্রামবাসী তাদেরকে নিয়ে চলে আসেন এবং বলেন যে কাঁটাতার দিতে দেওয়া হবে না। পাল্টা আমাদের দেশ থেকে মালদা সীমান্ত থেকেও লোকজন সেখানে যায়, তারাও পাশাপাশি লাঠি দা কাটারি নিয়ে পৌঁছে যায়, তারা বলে যে বিএসএফ আমাদের জমিতে কাঁটাতার দিচ্ছে, তা আপনাদের কি? দুপক্ষের মধ্যে একটা অশান্তি এবং এই মুহূর্তে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মালদার কথা বলছি না, ত্রিপুরা থেকে শুরু করে একাধিক জায়গাতে অশান্তি শুরু হয়ে গেছে, যে মুহূর্তে ফেন্সিং এর কাজ শুরু হয়েছে। কারণ বাংলাদেশের বক্তব্য কাঁটাতার দিলে বাংলাদেশের বর্ডার সংলগ্ন অঞ্চলের কৃষকরা তারা ভয় পাবেন, এটা তাদের যুক্তি। তার মানে এটা প্রমাণিত হচ্ছে যে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের জন্য যে জিনিসগুলো ঘটছে এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ হচ্ছে যদি ত্রিপুরায় একই জিনিস ঘটে, আসামে একই জিনিস ঘটে, পশ্চিমবাংলায় মালদাতেও সেই একই জিনিস ঘটছে। এটা এখনই কেন? তাদের যদি কাঁটাতারে বেড়া দেওয়ার হতো আগে কেন দিল না? আগে দেয়নি, এখন একটা বাংলাদেশের উত্তপ্ত সময়ের মধ্যে তারা বেড়া দিতে গেছে, সেখানকার একটা ঝামেলার মধ্যে তারা পড়েছে। কিন্তু আমরা যেখানে ত্রিপুরায় দেখলাম একটা সাধারণ মানুষ এসে বিএসএফ এর বন্দুক কেড়ে নিয়ে চলে যাচ্ছে, বন্দুক ধরে টানাটানি করছে, যাই হোক যারা তারা ক্রিমিনাল হোক বা যাই হোক, অনুপ্রবেশটা অস্বীকার করছে অনুপ্রবেশ হয়েছে তো না, তাহলে তারা বন্দুক বিএসএফ এর গুলশান কলোনিটা কি করে তৈরি হলো কলকাতার বুকে? ঠিক কি করে তৈরি আমি হলো বলছি গুলশান কলোনি? এটা আসছে আমি বলছি বন্দুকটা যখন কে কাটছে, বন্দুক যখন বিএসএফ এর বন্দুক কেড়ে নিচ্ছে, বিএসএফ কিছু বলবে না? কেন্দ্র সরকার এত কিছু ঘটনার পরে এত বক্তারা এত কিছু বলছে, না তারা পায়ে গুলি চালাতে পারে, ফাঁকা গুলি চালাতে পারে, অনেক অপশন আছে। তারা বন্দুক ধরে টানাটানি করছে আর বিএসএফ দেখবে, এটা মেনে নিতে হবে। আর এত কথা যখন বলছে, যখন এত অত্যাচার যে বিএসএফ এর উপরে অ্যাটাক হচ্ছে, এখনো পর্যন্ত কেন্দ্র সরকার কেন চুপ? কেন্দ্র সরকারের কোনো টু শব্দ নেই, তাদের কোনো রিঅ্যাকশন নেই। আপনার কি মনে হচ্ছে যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে না হচ্ছে না? আপনি বলুন। সেটার জন্য তো কেন্দ্র সরকার ইউনিসেফ বাংলাদেশ চাইছে না চাইছে না? প্রভোকেশন গুলো হচ্ছে দেশের ভেতরে, প্রভোকেশন গুলো বাংলাদেশের ভেতরে, যদি একটা দেশ যদি চায় যুদ্ধ করতে, আমাদের দেশ চুপ কেন? আপনারা আসলে রাজ্যে তৃণমূল কংগ্রেসের স্বার্থ ছাড়া বোধহয় আর কিছু ভাবতে পারেন না। আমাদের স্বার্থের বিষয় নয়, এখানে এই বিষয়টা সম্পূর্ণ কেন্দ্রের বিষয়। কেন্দ্রের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বলেছে, ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে তারা আসলে আমরা কি ললিপপ খাবো, এটা কেন্দ্র সরকার বলেনি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। প্রত্যেকটা জায়গায় উত্তর নিয়ে নি একটা বলেছেন যে আমি জঙ্গিদের জায়গা দেবো না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সরকার ছিল, যদি কেন্দ্র সরকার, এটা সম্পূর্ণ ইন্টারন্যাশনাল বিষয়, এখানে কেন্দ্র সরকার ব্যবস্থা নিতে পারে এবং এখানে রাজ্যের কিছু করার নেই। রোহিঙ্গাদের পশ্চিম বাংলাতে এই দলের নেতৃত্ব প্রকাশ্যে বলে তাদেরকে থাকার ব্যবস্থা করেছে। যখন হাসিনার সরকার ছিল সেই সময় যারা ওখানে এই ডিস্টারবেন্স করছিল, যারা আজকে হিন্দুদেরকে মারছে, যারা আজকে হিন্দুদেরকে শেষ করে দিচ্ছে, তাদেরকে এখানে আশ্রয় দেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, জনসমক্ষে সকলের সামনে, প্রেসের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন। যারা আজকে হিন্দুদেরকে মারছে, যারা আজকে হিন্দুদেরকে শেষ করে দিচ্ছে, তাদেরকে এখানে আশ্রয় দেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, জনসমক্ষে সকলের সামনে, প্রেসের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আরেকটা কথা বলা প্রয়োজন যে বিডিআরকে ওখানকার ধরুন কেন্দ্রীয় সরকার কি করছে, রাজ্য সরকার কি করছে, আমি সাধারণ মানুষ হিসেবে কি করছি, বিএসএফ এর লোকেরা কিভাবে কাজ করে আমি নিজে বর্ডারে গিয়ে দেখেছি। আমি একাধিক বিওপিতে বর্ডার আউটপোস্টে ঘুরে ঘুরে দেখেছি একটা জওয়ান, বিএসএফের জওয়ান যে কাজ করছে রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে, পাট ক্ষেতের ভেতরে, তার জীবনের ন্যূনতম যেটুকু জল পাওয়া, সেই জল পাওয়ার জন্য তার 5 কিলোমিটার দূরে যেতে হবে। আপনি একবার যান, গিয়ে বিএসএফকে দেখুন, বিএসএফকে গালাগাল দেওয়ার সময় বিএসএফের কষ্টটাও বুঝুন। সাম্প্রতিক সময় মুখ্যমন্ত্রী বিএসএফকে কি ভাষায় কথা বলেছে আপনার জানা নেই। আমি সবার কাছে আসবো, একটু চলে আসি। শুভ সাহা এবং শিল্পা মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের দর্শক পুরো শোটাই শুনলেন, একদম শেষের পথে শেষ করার আগে আমি শুভ সাহা এবং শিল্পা মণ্ডলের প্রশ্ন নেব। নিঃসন্দেহে আজকের টপিকটা খুব ইন্টারেস্টিং হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই আলোচনার শেষে কি প্রশ্ন? শুভ সাহা এবং শিল্পা মণ্ডল কার কাছে প্রশ্ন, কি প্রশ্ন? আমার প্রশ্ন তৃণমূল থেকে যিনি এসেছেন ওনার কাছে। ববি হাকিম
হুমায়ুন কবির এবং শওকত মোল্লা যেভাবে পশ্চিমবঙ্গকে টেররিস্টের যে মুক্তাঞ্চলে পরিণত করেছেন এবং দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি যেভাবে বিএসএফকে কখনো বহিরাগত কখনো অনুপ্রবেশকারী বলছেন বলে আক্রমণ করছেন, তাহলে কি সাধারণ মানুষের চোখে সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং ইউনিশ সরকারের তফাৎটা কি? এটা আমার তৃণমূল থেকে যিনি এসেছেন ওনার কাছে প্রশ্ন, এবং যিনি কংগ্রেস থেকে এসেছেন ওনার কাছেও আমার একটা প্রশ্ন আছেন। 71-এর কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় সেনারা বাংলাদেশে ঢুকে মৌলবাদকে থামিয়েছিল আমরা জানি, কিন্তু ওনার কাছে আমার প্রশ্ন এটাই, যদি এই 71-এর পরিস্থিতি আবার সৃষ্টি হয় তাহলে কংগ্রেস কি ভারতের বর্তমান ভারতীয় যে সরকার সেই ভারত সরকারের পাশে থাকবে না বিরোধিতা করবে? সেটা ওনার কাছে আমার প্রশ্ন। সন্দীপা এবং রাজবাবুর কাছে প্রশ্ন। আমি শিল্পার প্রশ্ন নিলাম, শুভ সারার প্রশ্নটাও নিয়ে নিই। শুভ, 1.5 লক্ষ রোহিঙ্গা যারা আমাদের পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছে, যাদের ভোটার কার্ড হয়ে গেছে, যাদের রেশন কার্ড হয়ে গেছে, আজকে তাদের কি করা হবে? পশ্চিমবঙ্গে যেই সমস্ত সরকার এতদিন ধরে সরকার চালিয়েছে, আজকে কাটা তারের বেড়ার ফাঁকা দিয়ে যেইভাবে অনুপ্রবেশ হচ্ছে, এর পেছনে কি শুধু বাংলাদেশের অনুপ্রবেশকারীরাই দায়ী? থ্যাংক ইউ সো মাচ। এই প্রশ্নটাও রাজবাবুর কাছেই অনেকটা বেশি এসছে। বারবার বলতে চাইছি এবং দীপ্ত কণ্ঠে বলতে চাইছি, বর্ডার সিকিউরিটি ফোর্সে যারা আছেন তারা একটা চাকরি করছেন, ভারতবর্ষের সমস্ত ট্যাক্স পেয়ারের পয়সা থেকে তারা মাইনে পান। তো আমি যদি তা ধরে নিই আমার সীমান্তকে রক্ষা করার দায়িত্ব তার মানে এটা তার রেসপন্সিবিলিটি, তার জন্য হি পেড ফর। আমি জানি না উনি জানেন কিনা যে কি ধরনের ফ্যাসিলিটি, কি ধরনের পয়সা এনারা উপভোগ করেন। শেষ কথা আমরা অন্যরকম কথা বলবেন না, প্রতিবাদ করছি। এক সেকেন্ড, আর পাঁচটা সরকারি চাকরি আর সেনাবাহিনীর কাজ কি সব আমরা কি এক প্ল্যাটফর্মে আনতে পারি? যদি মানুষের ট্যাক্সের টাকায় মাইনে হয় তাহলে সেই মাইনে তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও পায়, প্রধানমন্ত্রী প্রত্যেকের কাছে, সমস্ত সাংসদ মন্ত্রীরাও। আপনার বাড়ির চৌকিদার নয়। যে দিদি এখানে এসছেন ওনার প্রশ্নের উত্তরটা আগে দেই, যে তখন ইন্দিরা গান্ধীজি সেনা ঢুকিয়ে সেখানে বাংলাদেশকে বাংলাদেশ করেছে পাকিস্তান থেকে আলাদা করে। এখন কংগ্রেস ভারতের সাথে আছে কিনা আমি আপনাকে বলে দিই, যখন থেকে বাংলাদেশের মধ্যে উথাল পাথাল পরিস্থিতি চলছে তখন একটা সর্বদলীয় বৈঠক ডাকা হয় এবং সেটা ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সেখানে আমাদের দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি উপস্থিত ছিলেন এবং সেখানে রাহুল গান্ধীজি সেই মিটিং থেকে বেরিয়ে শুরুতেই বলেছিলেন যে ভারত সরকার বিদেশ নীতিতে যা অ্যাকশন নেবে, যা ডিসিশন নেবে আমরা তার সাথে আছি। এমন কিছু আলোচনা আমি করতে পারবো না কথাবার্তার মঞ্চে, যাতে সত্যি সত্যি দেশের সেনাবাহিনী বা যারা সীমান্তে পাহারা দিচ্ছেন তারা সত্যি সত্যি মানসিকতা থেকে মরালি ডাউন হয়ে যান তিনি, তারা সেই প্রসঙ্গে আমরা যাব না। সময় একদম শেষ। আজকে এই কথাকের এই আলোচনা ডিসকাশন এখানেই শেষ করছি। আমি স্পেশালি এ রাজ্যের কথাই বলবো, রাজ্যবাসী হিসেবে, দেশবাসী হিসেবে গর্বিত এবং পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে গর্বিত, কারণ মালদা কোথাও দেখিয়ে দিয়েছে যে যখন সীমান্তে অশান্ত হয় তারা কিন্তু বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জয় হিন্দ বন্দে মাতরম স্লোগান তোলেন। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? থ্যাংক ইউ সো মাচ। ডিবেট এখানেই শেষ করলাম। এই নিয়ে পরবর্তীকালে আবার কথা হবে, আবার দেখা হবে। আপাতত এই পর্যন্ত, নমস্কার। রিপাবলিক বাংলা কথা হোক যাদের সহযোগিতায় সফল হলো সেই সমস্ত বিজ্ঞাপনদাতাদের জানাই রিপাবলিক বাংলা কথা হোকের তরফ থেকে অনেক ধন্যবাদ। রিপাবলিক বাংলা কথা হোক co-presented by Jack Olive Oil, co-powered by Lal Baba Rice, Go In E-Bike, Stroboni, Dr. S.C. Devs, Rimalir Gold Capsule, Hexa TMT Bar, Eveready Ultima Alkaline Battery এবং Bajaj Pens। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।